লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর এর অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। আমাদের প্রতিষ্ঠান লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অনলাইন ক্লাস নিয়মিত হচ্ছে। প্রত্যেক শিক্ষক স্ব ক্লাস অনলাইনে দিচ্ছেন। আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আসছি। আমি আফজাল আলম চৌধুরী। আজ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আমাদের আজকের অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক মালিকানা কারবারের বিভিন্ন সীমাবদ্ধতা থেকে অংশীদারি ব্যবসায়ের সৃষ্টি। এই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হলো চুক্তি, অর্থাৎ চুক্তিবদ্ধভাবে দুই বা ততোধিক সদস্য মিলে, যেটার ক্ষেত্রে সর্বোচ্চ সীমাবদ্ধতা রয়েছে। যদি কোনো ব্যবসা আইনসম্মত ব্যবসা করার চুক্তিতে আবদ্ধ হয়, তবেই সেটা অংশীদারি ব্যবসা। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসায় চুক্তিকে বলা হয় অংশীদারি কারবারের ভিত্তি। চুক্তি লিখিত, মৌখিক উভয়ই হতে পারে। তবে চুক্তির অনুপস্থিতিতে এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মুনাফা অংশীদারদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে। মূলধন ও উত্তোলনের উপরে সুদ ধরা যাবে না যদি চুক্তিতে উল্লেখ না থাকে। অংশীদারগণ ব্যবসা প্রদত্ত ঋণের উপর 6% সুদ পাবে, চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকলেও। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসায়ের সদস্য সাধারণ অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যার সীমা 10 জন। অর্থাৎ সাধারণ অংশীদারি কারবারে সর্বনিম্ন 2 জন ছাড়া তো অংশীদারি কারবারই হবে না, এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন হতে পারবে। এবার আমরা জেনে নেই অংশীদারদের মূলধন সংরক্ষণের পদ্ধতি। কয়টা পদ্ধতিতে তারা মূলধন সংরক্ষণ করতে পারে? 2টা পদ্ধতিতে তারা মূলধন সংরক্ষণ করতে পারে। একটা হলো স্থিতিশীল মূলধন পদ্ধতি, আর একটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এবার প্রশ্ন আসে যে স্থিতিশীল মূলধন পদ্ধতি কি? যখন কোনো অংশীদার কোনো অংশীদারি ব্যবসায় অংশীদার হিসাবে যোগদান করে বা কয়েকজন মিলে যখন অংশীদারি ব্যবসা শুরু করে, তারা যে মূলধন ব্যবসায় সরবরাহ করে বা পরবর্তীতে অতিরিক্ত মূলধন হিসাবে যা সরবরাহ করে, যদি সেটার কোনো পরিবর্তন করা না হয়, যেমন মুনাফা হলে
মূলধন বেড়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ক্ষতি হলে মূলধন কমে যায়, উত্তোলন করলে মূলধনের পরিমাণ হ্রাস পায়, মূলধনের সুদ মূলধনের পরিমাণকে বৃদ্ধি ঘটায়। যদি তারা এই সিদ্ধান্ত নেয় যে তাদের মূলধন হবে স্থিতিশীল পদ্ধতিতে, তাহলে যে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম সেগুলোর কোনোটি মূলধনের সাথে যোগ বিয়োগ হবে না। অর্থাৎ এগুলোর জন্য আলাদা হিসাব সংরক্ষণ করতে হবে। সেই হিসাবটার নাম হলো অংশীদারদের চলতি হিসাব। তাহলে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা জানলাম যে মূলধন আলাদা থাকে, অপরিবর্তনশীল থাকে, সেটার সাথে কোনো কিছু যোগ বিয়োগ হয় না। আর পরিবর্তনশীল মূলধন যথারীতি মূলধনকে যা বাড়ায়, যেমন আয় হলে মূলধন বৃদ্ধি পায়, ব্যয় হলে মূলধন হ্রাস পায়, সেই বৃদ্ধি হ্রাসের পরে যে মূলধনের পরিমাণ দাঁড়ায় সেটাই হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এই দুটি পদ্ধতিতেই অংশীদাররা তাদের মূলধন সংরক্ষণ করতে পারে। তারা চুক্তিতে যে পদ্ধতি উল্লেখ করে বা উল্লেখ না থাকলে সাধারণত পরিবর্তনশীল মূলধন পদ্ধতি প্রযোজ্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ধাপে যাই। একটি উদ্দীপকের আলোকে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব ও অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব। অর্থাৎ এখন আমাদের সামনে একটা উদ্দীপক আসবে, তোমরা উদ্দীপকটি মনোযোগ দিয়ে দেখবে, পড়বে এবং আমি যেটা পড়বো সেটা শুনবে। তারপরে সেটা থেকে সাধারণত তিনটা অংশ করতে বলা হয়, ক, খ, গ। তিনটা প্রশ্ন দেওয়া থাকে যেগুলো সমাধান করতে হয়। আমরা মূলত লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাবকে টার্গেট নিয়েই করছি, তবে তিনটা ভাগে আমরা আজ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটা দেখে নেই। একটি অংশীদারি ব্যবসায় তিনজন অংশীদার, জনাব মহসিন, মুবারক ও মতিউর। তারা মূলধন বাবদ ব্যবসায় 2019 সালের জানুয়ারির 1 তারিখে যথাক্রমে 4 লক্ষ টাকা, 3,50,000 টাকা এবং 3,20,000 টাকা সরবরাহ করেন। তাছাড়া মুবারক জুলাই মাসের 1 তারিখে কারবারের প্রয়োজনে 50,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন এবং মহসিন একই তারিখে কারবারে 40,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করেন। ব্যবসায় মুনাফার প্রত্যাশায় জনাব মহসিন, মুবারক ও মতিউর কারবার হতে প্রতি মাসের শেষ দিবসে যথাক্রমে 2,000 টাকা, 1,600 টাকা ও 1,000 টাকা করে উত্তোলন করেন। ইহা ছাড়াও জনাব মতিউর কারবার হতে 1,200 টাকার পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। কারবার পরিচালনা অংশগ্রহণের কারণে জনাব মহসিন ও মতিউর প্রতি মাসে 1,200 টাকা করে বেতন পাবেন, যা তারা অদ্যাবধি গ্রহণ করেননি। বকেয়া ভাড়া 11,050 টাকা ও গ্রিন বিমা 6,735 টাকা। মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে, পণ্য উত্তোলন ব্যতীত। অংশীদারদের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায় নিট মুনাফা দাঁড়ায় 3,90,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে উদ্দীপকটি, সেই উদ্দীপকের আলোকে কি কি করতে হবে? তোমার করণীয়, অংশীদারদের মূলধন ও উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। খ, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে দেখাও। এবং গ, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো পরিবর্তনশীল পদ্ধতিতে। আমরা আমাদের করণীয়ের প্রথম করণীয় যেটা, অংশীদারদের মূলধন ও উত্তোলনের সুদ নির্ণয়, সেটা আমরা প্রথমে করব। ক এর সমাধান।
অংশীদারদের মূলধনের উপরে 5% হারে সুদ নির্ণয় করতে বলা হয়েছে। মহসিন 4 লক্ষ টাকা মূলধন এনেছে, তার 5% 20,000 টাকা। মুবারক 3,50,000 টাকা মূলধন এনেছিলেন শুরুতে, তার 5% 17,500 টাকা। আবার বছরের মাঝামাঝি মুবারক 50,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছে, সেটার 5%-এর উপর আবার 6 মাসের অর্থাৎ 2/1 সেখানে হবে 50,000-এর 5% 2,500, তার 2/1 হলো 1,250। তাহলে 17,500 আর 1,250 যোগ করলে মুবারকের মূলধনের সুদ দাঁড়ালো 18,750 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তেমনিভাবে মতিউর 3,20,000 টাকা মূলধন এনেছিলেন, তার 5% 16,000 টাকা। বের হয়ে গেল আমাদের মূলধনের সুদ। এবার আমরা উত্তোলনের উপরে সুদ বের করব। মহসিন প্রতি মাসে 2,000 টাকা উত্তোলন করেছে এবং সেটা প্রতি মাসের শেষ তারিখে। প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করলে উত্তোলনের সুদ নির্ণয় করার সূত্র প্রতি মাসে উত্তোলিত টাকা গুণন উত্তোলনের সুদের যে পার্সেন্ট, তত পার্সেন্ট গুণন 5.5 অথবা গুণ 11/2। এই সূত্র ব্যবহার করে আমাদেরকে উত্তোলনের সুদ নির্ণয় করতে হয় যদি উত্তোলনের পরিমাণ একই থাকে প্রতি মাসের শেষ তারিখে। এই হিসাবে মহসিনের উত্তোলনের সুদ দাঁড়ালো 2,000 গুণন 5% গুণন 11/2 সমান 550 টাকা। একইভাবে মুবারকের 1,600 গুণন 5% গুণন 11/2 অথবা গুণন 5.5 সমান 440 টাকা। মতিউর 1,000 গুণন 5% গুণন 11/2 সমান 275 টাকা। আমরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ নির্ণয় করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কয়ের সমাধান সম্পন্ন হলো। আমি আশা করি এই মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ বের করার অংশটুকু তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে এতে আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় সমাধানে যাই। খ এর সমাধান। খ এর সমাধানে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা জানি আমাদের অংশীদারি ব্যবসায়ের যে উদ্দীপকটা দেওয়া থাকে সেটাতে বছর শেষে একটা মুনাফার পরিমাণ দেওয়া থাকে, যেটাকে আমরা নিট লাভ বলি। সেই মুনাফার পরিমাণ উদ্দীপকে দেওয়া আছে 3,90,800 টাকা। আমরা শুরুতেই ক্রেডিট দিকে লিখে নিব লাভ লোকসান হিসাব লিখে ব্র্যাকেটে নিট লাভ 3,90,800 টাকা। এই নিট লাভকে হ্রাস করবে অর্থাৎ কমাবে যদি কোনো ব্যয় বাকি থেকে থাকে, যেটা এই নিট লাভ নির্ণয়ের ক্ষেত্রে ধরা হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি মূলধনের উপরে সুদ ধরার কথা, কিন্তু সেটা ধরা হয়নি। মূলধনের সুদ আমরা ক এর মধ্যে বের করেছি। মহসিনের 20,000, মুবারকের 18,750 টাকা এবং মতিউরের 16,000 টাকা। টোটাল 3 জনের মূলধনের সুদ আমরা ডেবিট দিকে লিখলাম 54,750 টাকা। আর ঋণ এনেছিল মহসিন, তার ঋণের উপরে 6 মাসের সুদ ধরতে হবে। আর আগেই আলোচনায় বলা হয়েছে প্রদত্ত ঋণের উপরে যদি সুদের হার উল্লেখ না থাকে তবে 6% সুদ ধরতে হবে। সুতরাং 40,000 টাকার 6% 2,400 টাকা। আর যেহেতু ঋণটা বছরে মাঝামাঝি ব্যবসাকে প্রদান করা হয়েছে, তাই এটার অর্ধেক 2/1 অথবা 0.5 দ্বারা গুণ করতে হবে, তাতে বের হবে 1,200 টাকা। আবার কিছু আয় বাদ পড়েছে। মূলধনের সুদ যেমন ব্যয়, তেমনি ভাবে উত্তোলনের সুদ আয়। আমরা উত্তোলনের সুদ ও কয়ের সমাধানে বের করেছি। মহসিনের 550 টাকা, মুবারকের 440 টাকা এবং মতিউরের 250
টাকা। এই তিনজনের উত্তোলনের সুদ ক্রেডিট দিকে বসবে, যোগফল 1265 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, মুবারক ব্যবসা হতে পণ্য উত্তোলন করেছিলেন, কিন্তু সেটার উপর কোনো সুদ ধরতে হয় নাই, তবে উল্লেখ রয়েছে এই উত্তোলনটা হিসাবভুক্ত হয়নি, তাই এটাও ক্রেডিট দিকে দিতে হবে। মুবারকের মূলধন হিসাব নাম দিয়ে পণ্য উত্তোলন, সে 1200 টাকার পণ্য উত্তোলন করেছিল 1200 টাকা। আর অগ্রিম, বকেয়া, দায়, সম্পদ এগুলো থাকলে এগুলো লাভ লোকসান আবন্টন হিসেবে আসে। অগ্রিম বীমার পরিমাণ ছিল 6735 টাকা, সেটা ক্রেডিট দিকে আসছে। আর বকেয়া ভাড়া ছিল 11050 টাকা, সেটা ডেবিট দিকে আসছে। এবার ক্রেডিট দিকের যোগফল হলো 4 লক্ষ টাকা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক্রেডিট দিকের যোগফল 4 লক্ষ টাকা, কিন্তু ডেবিট দিকে 54,750, 1200 এবং 11,050 টাকা। 4 লক্ষের কাছাকাছিও নয়, ইভেন 1 লক্ষের সমানও নয়। তাই ক্রেডিট দিকের যোগফলটাকে ডেবিট দিকে বসিয়ে আমরা ব্যালেন্স নির্ণয় করব, অর্থাৎ 4 লক্ষ টাকা থেকে 54,750 টাকা মাইনাস করব, 1,200 টাকা মাইনাস করব এবং 11,050 টাকা বাদ দিব। এই তিনটা বাদ দেওয়ার পরে বের হবে 3,33,000 টাকা। এটা হলো মুনাফার অংশ, সেটা তিনজন অংশীদার পাবে, কিন্তু কিভাবে পাবে? আমি আলোচনায় বলেছিলাম চুক্তি অংশীদারের কারবারের ভিত্তি। এখন তাদের মুনাফা বন্টনের কোনো চুক্তি নেই, সুতরাং তারা মূলধন যে যাই এনে থাকুক, আইন বলে যদি মুনাফা বন্টনের ক্ষেত্রে কে কত পার্সেন্ট পাবে বা কে কত অংশ পাবে সেই ধরনের কোনো কিছু উল্লেখ চুক্তিতে না থাকে, বা সেই ধরনের যদি কোনো চুক্তি না থাকে, তবে মুনাফা সকল অংশীদারের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের 3,33,000 টাকা যে মুনাফার অংশ, সেটাকে তিনজনকে ভাগ করে দিলে মহসিনের ভাগে পড়বে 1,11,000 টাকা, মুবারকের ভাগেও পড়বে 1,11,000 টাকা, তেমনি ভাবে মতিউরের ভাগেও পড়বে 1,11,000 টাকা। এই তিনজনের টাকা যোগ করলে 3,33,000 টাকা। সুতরাং ডেবিট দিক এবং ক্রেডিট দিকের সমান হয়ে যাবে ব্যালেন্সের টাকাটা বসানোর পরে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবও সম্পন্ন হয়ে গেল। আমরা কয়ের সমাধান করেছি, ক্ষয়ের সমাধানও সম্পন্ন করলাম। এবার আমরা গয়ের সমাধানের দিকে যাব। গয়ের সমাধানে লাভ লোকসান আবন্টন হিসাবের পর আমরা গয়ের সমাধানে অংশীদারদের মূলধন হিসাব করব। আমরা জানি এখানে তিনজন অংশীদার, সুতরাং ডেবিট দিকেও 3টা টাকার গড় হবে, ক্রেডিট দিকেও 3টা টাকার গড় হবে। আর ডেবিট দিকে তারিখ বিবরণ এটা দিব আমরা, ক্রেডিট দিকেও তারিখ বিবরণ দিব, অর্থাৎ 5টা 5টা 10টা গোল করলেই মোটামুটি অংশীদারদের মূলধন হিসাবের সমস্ত কাজগুলো আমরা করে ফেলতে পারব। প্রথমে মূলধন হিসাব, যেহেতু মূলধন তো ক্রেডিট হয় আমরা জানি, আমরা ক্রেডিট দিকে তারিখের ঘরে লিখব 1/1/2019 ব্যালেন্স বা উদ্বৃত্ত। মহসিন মূলধন এনেছিল 4 লক্ষ টাকা, মুবারক 3,50,000 টাকা এবং মতিউর 3,20,000 টাকা। আমরা এই তিনজনেরই ব্যালেন্স হিসাবে ক্রেডিট দিকে, মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখলাম 4 লক্ষ, 3,50,000 এবং 3,20,000। বছরের মাঝামাঝি মুবারক 50,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছিল কারবারের প্রয়োজনে। সেই অতিরিক্ত মূলধনটা তার মূলধনের পরিমাণকে বৃদ্ধি করবে, তাই ক্রেডিট দিকে 1/7/2019 ব্যাংক হিসাব বা নগদান হিসাব নাম দিয়ে আনা যায়। মুবারকের ঘরে ক্রেডিট দিকে লিখব 50,000 টাকা। এবার দুইজন অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করেছিল। তারা প্রতি মাসে 1,200 টাকা করে 12 মাসে
14,400 টাকা করে বেতন পাওয়ার অধিকারী, তারা কিন্তু তাদের বেতন তুলে নেয়নি। সুতরাং সেই বেতনটাও, যেহেতু পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, তাদের এই বেতনের টাকাটাও তাদের মূলধনকে বৃদ্ধি করবে। সুতরাং বেতন নাম দিয়ে মহসিনের ঘরে যাবে ক্রেডিট দিকে 14,400 টাকা, মতিউরের ঘরেও যাবে 14,400 টাকা, কারণ তারা দুজনই কারবার পরিচালনায় অংশগ্রহণ করেছে এবং চুক্তিতে ছিল তারা প্রতি মাসে 1,200 টাকা করে বেতন পাবে। এবার বাকি রইল মুনাফার অংশ। অবশ্যই মুনাফা মূলধনকে বাড়ায়, আর যেহেতু এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, মুনাফা মূলধনের ক্রেডিট দিকে লিখতে হবে। আমরা মুনাফার অংশ এর আগে আমরা বের করেছি খ এর সমাধানে। মহসিনের 1,11,000 টাকা, মুবারকের 1,11,000 টাকা এবং মতিউরের 1,11,000 টাকা। তাহলে আমরা ক্রেডিট দিকে দেখলাম, মতিউরের ক্রেডিট দিকে রয়েছে 3,20,000 টাকা, 14,400 টাকা এবং 1,11,000 টাকা। মতিউরের ক্রেডিট দিকের যোগফল 4,45,400 টাকা। এবার আমরা আসি ডেবিট দিকে। সেইভাবে মতিউরের ক্রেডিট দিকের যোগফল যেহেতু বলেছি, মুবারকের ক্রেডিট দিকের যোগফলটা আমরা দেখে নিই, 5,11,000 টাকা। মহসিনের ক্রেডিট মূলধন হিসাবে ক্রেডিট দিকের যোগফলটা 5,25,400 টাকা। প্রায় সেম অ্যামাউন্টই তাদের ক্রেডিট দিকে গিয়েছে। কারো হয়তো বেতন আছে সেটা গিয়েছে, কারো বেতন নাই তার অ্যাকাউন্টে যায়নি, আবার কেউ অতিরিক্ত মূলধন এনেছে তার মূলধন হিসাবে ক্রেডিট দিকে গিয়েছে, এবং অন্যরা অতিরিক্ত মূলধন আনে নাই, তাই তাদের ক্রেডিট দিকের ঘরেও অতিরিক্ত মূলধনের টাকা যায় নাই বা নেওয়ার কোনো উপায় নেই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি ডেবিট দিকে। মূলধনকে কমায় কিসে কিসে মূলধন কমে? আমরা জানি মূলধনকে হ্রাস করে উত্তোলন। তাহলে প্রত্যেকেই উত্তোলন করেছিল, কেউ 2,000 টাকা, কেউ 1,600 টাকা, কেউ 1,000 টাকা প্রতি মাসে। মহসিন প্রতি মাসে 2,000 টাকা করে উত্তোলন করেছে, যেহেতু 12 মাসে বছর, 12 দুগুণে 24,000 টাকা মহসিনের ডেবিট দিকে, মূলধন হিসাবে ডেবিট দিকে বসালাম আমরা। মুবারক প্রতি মাসে 1,600 টাকা করে উত্তোলন করেছে, তার উত্তোলনের সুদ 19,200 টাকা, এবং মতিউর প্রতি মাসে 1,000 টাকা উত্তোলন করেছে, তার উত্তোলনের সুদ হওয়ার কথা 12 মাসে 12,000 টাকা, কিন্তু এখানে দেখো তোমরা লেখা আছে 13,200 টাকা। অর্থাৎ মতিউর নগদ উত্তোলনের পাশাপাশি পণ্য উত্তোলন করেছে 1,200 টাকা। তাই 12 মাসে 12,000 টাকা নগদ উত্তোলন হলেও তার পণ্য উত্তোলন 1,200 টাকা সহ তার উত্তোলনের পরিমাণ 13,200 টাকা। আবার উত্তোলনের উপর আমরা সুদ ধরেছিলাম। উত্তোলনের উপরে আমরা যে সুদ নির্ণয় করেছিলাম সেটা মহসিনের উত্তোলনের সুদ ছিল 550 টাকা। মহসিনের ঘরে ডেবিট দিকে, মূলধন হিসেবে ডেবিট দিকে আমরা লিখলাম উত্তোলনের সুদ 550 টাকা, মুবারকের 440 টাকা এবং মতিউরের 275 টাকা। তিনটে অ্যামাউন্টই আমরা ক এর সমাধানে বের করেছিলাম। তাহলে কি দাঁড়ালো? মতিউরের ক্রেডিট দিকের যোগফল 4,45,400 টাকা। সেই টাকা থেকে ডেবিট দিক, মতিউরের ডেবিট দিকে 13,200 আর 275 টাকা বাদ দিলে তাকে 4,31,925 টাকা। তাহলে আমরা বলতে পারি মতিউরের মূলধন হিসাবের ব্যালেন্স 4,31,925 টাকা। সুতরাং মতিউরেরও ডেবিট দিকে যোগফল হয়ে গেল 4,45,400 টাকা, যেমনটা তার ক্রেডিট দিকের যোগফল। একইভাবে মুবারকের ক্রেডিট দিকের যোগফল 5,11,000 টাকা, সেটা ডেবিট দিকে বসাইলাম যোগফলের ঘরে। সেখান থেকে মুবারকের উত্তোলন 19,200 এবং উত্তোলনের সুদ 440 টাকা বাদ দেওয়ার পরে ব্যালেন্স রইল 4,91,360 টাকা। অর্থাৎ মুবারকের বছর শেষে তার মূলধন হিসাবের ব্যালেন্স 4,91,360 টাকা। একইভাবে মহসিনের ক্রেডিট দিকের যোগফল ছিল 5,25,400 টাকা। সেই 5,25,400 টাকা ডেবিট দিকে যোগফলের ঘরে বসিয়ে
উত্তোলন 24,000 টাকা এবং উত্তোলনের সুদ 550 টাকা বাদ দিলে 5,850,000 টাকা থাকে। সেটাই মহসিনের মূলধন হিসাবের ব্যালেন্স 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে তাদের মূলধন হিসাবের ব্যালেন্স সম্পন্ন করেছি, বের করতে পেরেছি। এতেই আমাদের অংশীদারদের মূলধন হিসাব করার কার্যক্রম সমাপ্ত হলো। এই যে উদ্দীপকটি দেওয়া ছিল, সেই উদ্দীপকের আলোকে আমরা ক, খ এবং গ এর সমাধান সম্পন্ন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে অংশীদারি কারবারের এই যে লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধনের সুদ নির্ণয়, উত্তোলনের সুদ নির্ণয়, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা, প্রত্যেকটা আইটেমই তোমরা করতে পারবে যদি বারবার বাড়িতে প্র্যাকটিস করো। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমার সাথে ফোনে, ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূলধন হিসাব দেখার পরে এখন আমরা দেখি, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম তা থেকে আমাদের কি মনে আছে। অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে ঋণের সুদ ধরতে হয় কি? বলতো, আমাদের উদ্দীপকে কি ঋণ ছিল, কিন্তু চুক্তিতে উল্লেখ ছিল না কত % সুদ দিতে হবে ঋণের, কিন্তু আমরা তো দিয়েছি, তাই না? তাহলে আমরা ঋণের উপরে কয় % সুদ দিয়েছি? অবশ্যই তোমাদের মনে আছে, আমরা ঋণের উপরে 6% সুদ ধরেছি। চুক্তির অবর্তমানে মুনাফা কিভাবে বণ্টিত হবে? দেখো, আমাদের উদ্দীপকে কিন্তু লেখা ছিল না তাদের মুনাফা বন্টনের অনুপাত, তাই আমরা বন্টনযোগ্য মুনাফাকে সমান 3 ভাগে ভাগ করে 3 জনকে দিয়ে দিয়েছে। তোমাদের নিশ্চয় মনে আছে 1,11,000 টাকা করে প্রত্যেকেই পেয়েছে। তাই আমরা বলতে পারি চুক্তির অবর্তমানে মুনাফা অংশীদারদের মধ্যে সমানভাবে বন্টিত হয়। এরপরে তোমাদের প্রতি প্রশ্ন হলো, প্রতি মাসের শেষ তারিখে নির্ধারিত সমপরিমাণ টাকা উত্তোলন করলে এবং উত্তোলনের সুদ ধার্যের চুক্তি উল্লেখ থাকলে কিভাবে সেটি নির্ণয় করবে? আমরা একই সমস্যার আলোকে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করেছি। উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হলো, প্রতি মাসে শেষ তারিখে উত্তোলন হলে প্রতি মাসে উত্তোলিত টাকা গুণন নির্ধারিত % গুণন 11/2 অথবা গুণন 11/2 না দিয়ে 5.5ও দেওয়া যায়। সেই সূত্র ব্যবহার করে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করেছি। এখন আরেকটা কথা বলে নেই, পরবর্তী দিনের তোমাদের বাড়ির কাজের ক্ষেত্রে সেটা কাজে লাগবে। সেটা হলো, প্রতি মাসের শেষ তারিখে উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্রটা আমি তোমাদেরকে বললাম, কিন্তু প্রতি মাসের প্রথম তারিখে যদি একই পরিমাণ উত্তোলন করা হয় এবং সেই ক্ষেত্রে যদি উত্তোলনের সুদ ধার্য করার কথা বলা হয়, তখন আমাদের সূত্রটা কি হবে? তখনও সূত্রটা আগেরই মতো সূত্রটা থাকবে, শুধু যেখানে গুণ 11/2 ছিল সেখানে গুণ 13/2 হবে, অথবা 13/2 এর পরিবর্তে 6.5 হবে। প্রতি মাসের শেষ তারিখে হলে যেখানে 5.5 হয় বা 11/2 হয়, সেখানে প্রতি মাসের প্রথম তারিখে হলে 13/2 অথবা 6.5 হবে। বাকি সবই ঠিক থাকবে। একই সূত্র ব্যবহার করে তোমরা উত্তোলনের সুদ নির্ণয় করবে। এবার তোমাদের বাড়ির কাজ, আসলে সব কাজই তো তোমাদের বাড়ির কাজ। তোমরা সবকিছুই বাড়িতে থেকেই করছো। এই কোভিড-19 উপলক্ষে দীর্ঘদিন যাবৎ মার্চের 17 তারিখ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আমরা বাড়িতেই কাজ করছি। আমরা নিজেরাও যার যার গৃহে থেকেই ম্যাক্সিমাম কাজগুলো সারছি। আর যদি কোনো জরুরি প্রয়োজনে বের হতে হয়, আমরা অবশ্যই মাস্ক পরে বের হচ্ছি। তোমরাও নিশ্চয়ই মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোভিড-19 এর আইন কানুন মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বাড়ির কাজ দেখি। একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, জনাব সজল, সাবের ও সুমন। তারা মূলধন বাবদ ব্যবসায় 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যথাক্রমে 7 লক্ষ টাকা, 5,50,000 টাকা এবং 3,90,000 টাকা সরবরাহ করে। তাছাড়া সজল জুলাই মাসের 1 তারিখে
কারবারের প্রয়োজনে 2,50,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। এইটুকু পর্যন্ত কিন্তু আগের মতোই রয়েছে, শুধু টাকার অঙ্কটা পরিবর্তন করা হয়েছে এবং নামগুলো হয়তো চেঞ্জ আছে। এবং সাবের একই তারিখে কারবারে 40,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে, সেটা আগের মতো হুবহুই আছে। ব্যবসায় মুনাফার প্রত্যাশায় জনাব সজল, সাবের ও সুমন কারবার হতে প্রতি মাসের 1 তারিখে, এখানে আগে ছিল প্রতি মাসের শেষ তারিখে, যে সমস্যাটা আমি সমাধান করে দিলাম। আর এখন তোমাদের জন্য বাড়ির কাজ যা দিলাম তা হলো প্রতি মাসের 1 তারিখে যথাক্রমে 5,000, 4,000 ও 3,000 টাকা করে উত্তোলন করেন। ইহা ছাড়াও সুমন কারবার হতে 1,200 টাকার পণ্য উত্তোলন করে, সেটা আগের উদ্দীপকও ছিল, যা হিসাবভুক্ত হয়নি। কারবার পরিচালনায় অংশগ্রহণের কারণে জনাব সজল ও সাবের প্রতি মাসে 3,000 টাকা করে বেতন পাবেন, যা তারা গ্রহণ করেছেন। আগে ছিল তারা গ্রহণ করেননি, সুতরাং তাদের মূলধন হিসাব বৃদ্ধি পেয়েছে। আর এখন বলেছে যে গ্রহণ করেছে, সুতরাং এই টাকা তাদের মূলধন হিসাবকে বৃদ্ধি করবে না। তবে যেহেতু বেতন ডেবিট করার পর কথাটা বলা হয় নাই, পরে পড়লেই বুঝে নিবে, মূলধন উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে পণ্য উত্তোলন ব্যতীত। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের নেট মুনাফার পরিমাণ দাঁড়ায় 5,60,000 টাকা। আগের উদ্দীপকে ছিল বেতন ডেবিট করার পর, কিন্তু এই কথাটা এখন উল্লেখ নেই। সুতরাং বেতনের টাকাটা লাভ লোকসান আবন্টন হিসাবে আনতে হবে, কিন্তু আগে বেতন তুলে নেয় নাই বলে সেটা মূলধন হিসাবে এসেছিল, কিন্তু এবার বেতন তারা গ্রহণ করেছে, সুতরাং সেটা আর তাদের মূলধন হিসাবে যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করব তোমরা সুন্দরভাবে এটা সমাধান করতে পারবে। এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে কি করতে হবে? আগের মতোই অংশীদারদের মূলধন ও উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে দেখাতে হবে এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করবে, তবে সেটা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে। অর্থাৎ মূলধন যা ছিল, অতিরিক্ত মূলধন শুধু মূলধনকে বাড়াবে, অন্য কোনো কিছুই মূলধনকে বাড়াবেও না, কমাবেও না। এই ক্ষেত্রে এই উদ্দীপকের আলোকে মূলধন হিসাবটা তোমাদের খুব ছোট হবে এবং অল্প লাইনেই, 2-1 লাইনেই মূলধন হিসাবটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এই কাজগুলো তোমাদের নির্ধারিত হিসাব বিজ্ঞানের নোট খাতায় তুলে রাখবে। যখন আমরা প্রতিষ্ঠানে তোমাদেরকে ডাকবো, যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন তোমাদেরকে এই নোটগুলো দেখাতে হবে যে অনলাইন ক্লাসের কি সুফল তোমরা পেয়েছো, আর এগুলো দিয়ে আমরা তোমাদেরকে মূল্যায়ন করব। আমরা আমাদের আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনলাইন ক্লাসের শেষ পর্যায়ে যেটা না বললেই নয়, করোনা ভাইরাস, কোভিড-19, যা সারা বিশ্বকে এমন নাড়াই দিয়েছে যে সারা বিশ্ব কাত হয়ে গেছে। মুহূর্তে মুহূর্তে মানুষের মৃত্যুর খবর, লাখো লাখো মানুষের মৃত্যুর মিছিল, পাশাপাশি ভয়, ভীতি, এগুলো সবই রয়েছে এই করোনার মধ্যে। আর তা থেকে বাঁচার প্রধান হাতিয়ার হলো সতর্কতা, সাবধানতা, বারবার হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, ঘর থেকে বের হলে মাস্ক পরা, আক্রান্ত হলে নিজেকে আলাদা করে রাখা। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা মানুষ, আমি যখন বুঝবো যে আমার মধ্যে এই ভাইরাসের উপস্থাপন থাকতে পারে, আমার মধ্যে এই ভাইরাসের লক্ষণ রয়েছে, তখন আমি আমার আপনজন না, শুধু আমার দেশের কোনো জনগণকেই ক্ষতিগ্রস্ত করতে পারি না। মানুষ হিসাবে সেটা আমার করা উচিত না। তাই আমরা যারা আক্রান্ত অথবা যাদের মধ্যে এগুলো লক্ষণ রয়েছে, তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবে সব সময়, ইভেন ঘরের মধ্যেও মাস্ক ব্যবহার করতে হবে। তবে সব সময় বলতে এমন না, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। নিরাপদ দূরত্বে গিয়ে মাস্ক খুলে বুক ভরে শ্বাস নিতে পারো, খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারো, তবে তোমার এই শ্বাস প্রশ্বাস যেন আরেকজনের ক্ষতি না করে। তেমনি ভাবে আরেকজনের শ্বাস প্রশ্বাস যেন তোমার ক্ষতি না করে, এই কারণেই
সকলেরই মাস্ক ব্যবহার করা উচিত, নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত, কিছুক্ষণ পর পর হাত ধোয়া উচিত। হাত ধোয়ার যে নিয়ম সেটা তোমরা অবশ্যই জানো। 20 সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে ফেনা তুলে হাত ধুতে হবে। আরেকটা বিপজ্জনক উপাদান হলো মাদক, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, কত মাদক। এই মাদকের ব্যবসা এত জমজমাট ব্যবসা, যেটা লোভ অসৎ মানুষেরা ছাড়তে পারে না। তারা নেশার মতো এই নেশা খাওয়ার পাশাপাশি মানুষকে নেশায় মগ্ন করার জন্য তারা সারাক্ষণ চেষ্টা করে। তারা ভালো ভালো ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই মাদকের জাতাকলে পড়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক পরিবারের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। প্রথম প্রথম তো বুঝতে পারে না, যখন বুঝতে পারে আর ফিরে আসার সুযোগ থাকে না। তাই নিজের আপনজনদেরকে খেয়াল রাখো, পাড়া প্রতিবেশীকে খেয়াল রাখো। এই দেশকে রক্ষার জন্য, এই দেশের স্বাধীনতার মর্যাদা রক্ষার জন্য, এই দেশের উন্নয়নের জন্য মাদককে না বলতে হবে। মাদককে না বলা ছাড়া কোনো উপায় আমাদের নেই। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় অভিভাবক বৃন্দ, সবার প্রতি আমার কথা রইল, অনুরোধ রইল, মাদক যারা ব্যবসা করে তাদেরকে ধরিয়ে দিন। আপনজনের মধ্যে কেউ হলে ফেরানোর চেষ্টা করুন, বোঝান। নিজের সন্তানকে সবসময় খেয়াল রাখুন। তার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করলে দ্রুত পরামর্শ নিন। যাদের পরামর্শ নিলে আপনার সন্তান রক্ষা পাবে, আপনার পরিবার রক্ষা পাবে, আপনার সমাজ রক্ষা পাবে। আজকে এই মাদক সম্পর্কে আমাদের সতর্কতা খুবই জরুরি হয়ে পড়েছে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।